পিআর ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ জন্ম নেয়ার শঙ্কা জামায়াতের। নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতির পক্ষে নয় বলেই যুগপৎ আন্দোলনে নেই এনসিপি। সংবিধান অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। নির্বাচন বাধাগ্রস্ত করার মতো মাঠের কর্মসূচির বিপক্ষে বাম জোট। বাংলাদেশ ভ্রমণে হাই অ্যালার্ট কানাডার। পার্বত্য চট্টগ্রাম এড়িয়ে চলার নির্দেশনা। বিক্ষোভ হরতাল সংঘর্ষের ঝুঁকি কারণ সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি। মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে প্রচণ্ড ঝাঁকুনি। 6 সেকেন্ডের টার্বুলেন্সে হাত ভাঙল কেবিন ক্রু। ঢাকায় ফিরে পঙ্গু হাসপাতালে চিকিৎসা গ্রহণ। এবং মালয়েশিয়া যেতে সরকারি খরচের 6 গুণ বেশি আদায়। শতাধিক এজেন্সির হাজার কোটি টাকা জালিয়াতির নথি দুদকের হাতে। সিন্ডিকেট ভাঙতে প্রভাবশালী অপরাধীদের ধরার তাগিদ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। পিআর ছাড়া নির্বাচন হলে দেশে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নেতারা। মনোনয়ন বাণিজ্য টিকিয়ে রাখতেই আনুপাতিক পদ্ধতির বিরোধিতা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশি শক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ। 5 দফা দাবিতে বিভাগীয় শহরে জামাতের বিক্ষোভ সমাবেশে নেতারা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পিআর পদ্ধতির বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে সমাবেশের পর এবার বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভ। শুক্রবার 7 বিভাগীয় শহরে কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ হয়। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। সমাবেশ শেষে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল। মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোয় নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণ চায় কিনা তা জানতে সরকারকে গণভোট দেবার আহ্বান জানান তিনি। এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্যে নতুন ফ্যাসিবাদের জন্ম। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে। গোলাম পরোয়ার বলেন, একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। রাজনৈতিক আধিপত্য সৃষ্টি করে আর কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিরোধী দলকে দমন করে দমন পীড়ন খুন ফাঁসি জেল রিমান্ড আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে। বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনে জামায়াত অংশ নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদকে বাস্তবায়িত করেই নির্বাচন করতে হবে। জুলুম যারা করতে চায়, চাঁদাবাজির মাধ্যমে যারা নির্বাচন করতে চায়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। এদিকে বিকেলে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মহানগরীর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। অভিযোগ করেন, সরকারের অনেকে একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতী আচরণ করে দেশকে বিপদগামী করার ষড়যন্ত্র করছে। অনেকেই একটি দলের পক্ষপাতী হয়ে এই দেশকে আবার বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সিলেট, খুলনা, ময়মনসিংহ সহ অন্যান্য বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত। শফিক মুন্সি, সময় সংবাদ। জামাত সহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনে এনসিপি নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা শেষে তিনি আরও জানান, এই মুহূর্তে জোটবদ্ধ হওয়ার কথা ভাবছেন না তারা। উদ্দেশ্যে এগিয়ে যাব।
রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হল জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা। শুক্রবার দিনব্যাপী চলা এই কর্মসূচিতে অংশ নেন জেলা উপজেলা সমন্বয় কমিটির প্রতিনিধি, দলটির যুব উইং যুবশক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানান, শুধুমাত্র উচ্চকক্ষেই পিআর চায় তার দল। তাই জামাতে ইসলাম সহ ইসলামী দলগুলোর যেই যুগপৎ আন্দোলন চলছে তার সঙ্গে নেই এনসিপি। এছাড়াও আপাতত নির্বাচনী জোট নিয়ে ভাবছে না বলেও সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম। আগামী অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দেওয়ার ঘোষণাও দেন তিনি। জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। দেশে এখনও পতিত আওয়ামী সরকারের দোসররা সক্রিয় রয়েছে বলে এ সময় অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন এমন অনেক আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনও তারা আইনের আওতায় আসেন নাই, তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন। আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন। দলটির নেতাদের আশা, দ্রুতই রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাবে এনসিপি। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন যথাযথ যুক্তি দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান যে এখনও কার্যকর তা অস্বীকার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। পিআর পদ্ধতি নিয়ে আগে আলোচনা না থাকলেও এখন কিছু দল ফ্যাসিস্টের মতো মতামত দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা। পিআর, জুলাই সনদের আইনি ভিত্তি সহ নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে বিরাজ করছে উত্তাপ। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বললেন, জনগণ না চাইলেও তাদের উপর মত চাপিয়ে দেওয়ার মাধ্যমে স্বৈরাচার ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। শুক্রবার সকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। অভিযোগ করেন, সংবিধান এখনও কার্যকর থাকা সত্ত্বেও তা অস্বীকার করে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। যারা যারা এগুলো বলতেছেন তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন। কেন জোর করে, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস? কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারতে বসে পতিত আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সুষ্ঠু আছে। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে জনগণ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। তিনি আগামী দিনের আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সংবিধানে না থাকলেও মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি পিআর পদ্ধতির দাবি তুলে বিভিন্ন উসিলায় নির্বাচনের বিরোধিতায় নেমেছে বলে অভিযোগ করেছে সিপিবি। এতে ফেব্রুয়ারিতে ভোট না হলে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে বলে সতর্ক করেছেন দলটির সভাপতি শাহ আলম। শুক্রবার সন্ধ্যায় সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ৭১-এর চেতনা মুছে ফেলে ৭২-এর সংবিধান যারা বাতিল করতে চায় তারাই এখন গণতন্ত্রের শত্রু। একই অনুষ্ঠানে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারের নতজানু নীতির কারণে কোনো মহল জাতীয় নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করছে। পিআর হোক, সামনের পার্লামেন্টের মধ্য দিয়ে যদি পিআরের ব্যাপারে সংবিধানে আসে, এখন সংবিধানে নাই, সেটি এখন বিভিন্ন জন নিয়ে এসে নির্বাচনের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি
এই নানা উসিলার এই নির্বাচনের বিরোধিতা করছে। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন জরুরি হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নতজানু নীতির কারণে সরকারের কোনো উপদেষ্টা ও সরকারের সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলসমূহের ভূমিকা যত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সংলাপের মধ্যেই ইসলামী দলগুলোর আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এসব কর্মসূচিকে ইতিবাচক হিসেবে নিচ্ছে না বিএনপি। দলটি বলছে, মাঠের বক্তব্যের জবাব গণতান্ত্রিকভাবে মাঠেই দেয়া হবে। অন্যদিকে এনসিপি বলছে, ঐকমত্য কমিশনের এজেন্ডায় না থাকা কোনো বিষয় রাজপথের কর্মসূচিতে চাপিয়ে দেয়া ঠিক হবে না, আর নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন ইস্যু বা কর্মসূচি সামনে না আনার আহ্বান বাম নেতাদের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার মধ্যেই রাজপথের কর্মসূচিতে জামায়াত ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল প্রায় অভিন্ন দাবিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে মাঠে নামে দলগুলো। সংসদের 2 কক্ষে পিআর পদ্ধতিতে ভোট, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধের মতো ইস্যুতে তোলা হয় জোরালো আওয়াজ। আলোচনার মধ্যে রাজপথের এই কর্মসূচি নিয়ে নানা প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। এটিকে অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছে বিএনপি। তবে মাঠের বক্তব্যের জবাব মাঠেই দিতে চায় দলটি। ঐকমত্য কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে ঐকমত্য কমিশনের আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না। তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। আর এনসিপি বলছে, সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি ছিল না ঐকমত্য কমিশনের এজেন্ডায়। আলোচনায় না থাকা বিষয় রাজপথে কর্মসূচি দিয়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। পুরো সংসদ নির্বাচনটাই পিআরের ভিত্তিতে হোক, আমরা এটার সাথেও একমত না, কারণ এটা এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা নাই এবং জনগণেরও এটা প্রস্তুতি নাই। ফলে হুট করে এটা চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। এদিকে নতুন নতুন ইস্যু বা কর্মসূচি যেন নির্বাচনকে শঙ্কায় না ফেলে সে সতর্কবার্তা বাম নেতাদের। এই আলোচনা রাজপথে থাকতে পারে, টেবিলে থাকতে পারে, আগামীতে ম্যান্ডেট চাওয়ার জন্য থাকতে পারে, কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে যাতে এই ইস্যু ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নতুন নতুন প্রশ্ন হাজির করে যদি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপণ করা হয়, সেটা হবে আমাদের জন্য সংকট। বিশ্লেষকরা মনে করেন, ধর্মভিত্তিক দলগুলোর মাঠের এই কর্মসূচি নিজেদের রাজনৈতিক শক্তির জানান দেওয়ার কৌশল। তাদের দিক থেকে কৌশলটা হলো যে তারা হয়তো টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ মনে করছে এই মুহূর্তে, যে একটা তাদের শক্তির যে একটা জাগরণ ঘটছে সব জায়গায়। তারা মনে করছে যে হিসাবের মধ্যে ধরাটা যে খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তারা প্রমাণ করতে চাইতেছে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেদিকে নজর পর্যবেক্ষকদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংসদে নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক থাকলেও এটা হওয়া দরকার। শুক্রবার সকালে মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভায় একথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। আমি আশাবাদী যে আমরা একটা তরি ফিরবে। আমি আশাবাদী যে আমরা ঐক্যমতে বুঝতে পারবো। বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর স্মরণে বাংলা একাডেমি মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় অংশগ্রহণ করেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দিন ওমর তার আদর্শের সংগ্রাম জীবনের শেষ দিন পর্যন্ত করে গেছেন, কখনো সমঝোতা করেননি। আরও বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। যারা সমাজ বদলাতে চান তাদেরকে সংগঠনকে শক্তিশালী করে মানুষের কাছে যেতে হবে। অন্যান্যরা বলেন, সুবিধাবাদের পথে হাঁটেননি বদরুদ্দিন ওমর, নতুন প্রজন্ম সেই পথে হাঁটবে না বলেও আশা প্রকাশ করেন তারা। একটা কথা, বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা
হতাশা এসছে। এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয় যে আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাকসু নির্বাচন সামনে রেখে উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। পরিবহন মার্কেট, মসজিদ প্রাঙ্গণ ও আবাসিক হলগুলোতে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। পোষ্য কোটা ফিরিয়ে না আনার দাবিতে বিক্ষোভও করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, পোষ্য কোটা সামনে এনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে প্রশাসন। তবে প্রশাসন বলছে, কোটা আন্দোলনে চিন্তিত নন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করবেন তারা। আব্দুল সালামের ছবিতে মদুদ রানার রিপোর্ট। 5 দিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। জুম্মার নামাজ আদায় শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালান প্রার্থীরা। শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে জোরে সোরে প্রচারণা চালান প্রার্থীরা। যাকে যোগ্য মনে হবে তাকেই আপনারা ভোট দেন, কিন্তু আপনারা ভোটে অংশগ্রহণ করেন। যারা রাকসুতে নির্বাচিত হবে তাদের কাছে প্রথম দাবি থাকবে যে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটু সংস্কার করা। পোষ্য কোটা ফিরিয়ে না আনার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাকসুকে নষ্ট করে দেওয়ার জন্যই কিন্তু এই সময়ে পোষ্য কোটা ইস্যুকে নিয়ে আসা হয়েছে। একদিকে রাকসু নির্বাচনকে সফলভাবে করতে হবে, অন্যদিকে পোষ্য কোটাকে আমরা কোনোভাবে পুনর্বহাল হতে দেব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর তারা। অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়। রাকসু নির্বাচনের পরপরই আমরা এত বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব যে বিশ্ববিদ্যালয়ে একদিনও সচল থাকবে না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। তো আমি আশা করছি যে ইলেকশন ইনশাআল্লাহ সবাই চেষ্টা করলে হয়ে যাবে। সরকারের উচ্চ পর্যায়ে কি চাই তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা কি চাই। আমরা সুন্দর একটা ইউনিভার্সিটি চাই আর কি। আগামী 25 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। সাধারণভাবে বাংলাদেশে সতর্কতার হলুদ চিহ্ন দেওয়া হয়েছে, যার অর্থ নাগরিকদের উচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি। তবে পার্বত্য চট্টগ্রামে লাল চিহ্ন দেওয়া হয়েছে, যার মানে এই এলাকায় ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলার নির্দেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হরতাল, সংঘর্ষ, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে। মাঝ আকাশে টার্বুলেন্স বা প্রচণ্ড ঝাঁকুনির শিকার হয়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এতে হাত ভেঙে গেছে উড়োজাহাজে দায়িত্ব পালন করা এক কেবিন ক্রুর। ঢাকায় ফিরে আহত কেবিন ক্রু মিথিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পঙ্গু হাসপাতালে। প্রতিকূল আবহাওয়ার কারণে আকাশে হঠাৎ টার্বুলেন্স বা প্রচণ্ড ঝাঁকুনির শিকার হয়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এতে ভেঙে গেছে কেবিন ক্রু শাবামা আজমি মিথিলার বাম হাত। আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরছিল বিমানের বিজি 0128 ফ্লাইটটি। উড়োজাহাজটি প্রায় 15,000 ফুট উচ্চতায় থাকার সময় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কেবিন ক্রু মিথিলা ফ্লাইটে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন, কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকায় হঠাৎ উড়োজাহাজটি প্রচণ্ড ঝাঁকুনি বা টার্বুলেন্সের শিকার হয়, যা প্রায় 6 সেকেন্ড স্থায়ী ছিল। যাত্রীদের জন্য সিট বেল্টের সতর্ক সংকেত তখনও চালু হয়নি। এতে ভারসাম্যহীন হয়ে পড়ায় ধাক্কা খেয়ে বাম হাতের বাহু ভেঙে যায় কেবিন ক্রু মিথিলার। বিষয়টি নিশ্চিত করেছে বিমানের জনসংযোগ বিভাগ। আবুধাবি থেকে ঢাকায় আসতেছিল, ওই ফ্লাইটে টার্বুলেন্সের কারণে হাত ভেঙে গেছে একজন কেবিন ক্রু। ঢাকায় ফ্লাইটটি অবতরণের পরপরই আহত কেবিন ক্রু মিথিলাকে বিমানবন্দর থেকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সরকারি ছুটির দিন হওয়ায় প্রাথমিক চিকিৎসা ও প্লাস্টার নিয়ে বাসায় ফিরেছেন তিনি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় ৫ লাখ।
এভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে 101 এজেন্সি ধরা পড়েছে দুদকের জালে। এরই মধ্যে 25 এজেন্সির বিরুদ্ধে 2200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় এজেন্সিগুলো বেপরোয়া। সিন্ডিকেট ভাঙতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ তাদের। তাসলিম তৌহিদের রিপোর্ট। রেমিটেন্স যোদ্ধাদের পথ চলা শুরুই হয় সিন্ডিকেটের প্রতারণায়। মালয়েশিয়া যেতে সরকারের নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও দালাল আর এজেন্সি মিলে আদায় করে 4.5 থেকে 5 লাখ। বহু বছর ধরে একচেটিয়া নিয়ন্ত্রণের এই খেলায় জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। সংস্থার কবজায় থাকা সাধারণ মানুষকে প্রতারিত করে 101 রিক্রুটিং এজেন্সি হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথিপত্র যাচাই বাছাই চলছে। সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলার প্রস্তুতি নিচ্ছে তারা। ইতোমধ্যে পতিত আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, সাবেক এমপি নিজাম হাজারী, বেনজির আহমেদ সহ প্রভাবশালী ব্যক্তিদের 25টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছে। 64 জন আসামির বিরুদ্ধে 2228 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন এজেন্সি বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং ইত্যাদি বলে কর্মীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, এজেন্সি ও সরকারি কর্মকর্তার চক্রে নিঃস্ব হচ্ছে বিদেশগামী শ্রমিকরা। মাঝখানে প্রান্তিক যে মানুষগুলো আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। ল্যান্ডলেস যেটুকু ছিল 5 কাঠা জমি সেটাও শেষ হয়ে যাচ্ছে। দেশে যখন আসে নিঃস্ব হয়ে আসে। ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি প্রতি সময় মনিটরিংয়ে থাকে, প্লাস তাদের যে গোয়েন্দা বাহিনী আছে, যে প্রতিরোধ আছে, ওদের দুর্নীতি প্রতিরোধ শাখা আছে, তারা দেখবে সে কি করতেছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই সিন্ডিকেট সক্রিয় থাকলে সংকটে পড়বে শ্রমবাজার। দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আপনি মিডল ইস্টেও কিন্তু 1,65,000 টাকা সৌদি আরব, সেখানে কিন্তু 6 লাখ 7 লাখ টাকায় মানুষ যাচ্ছে। কিন্তু জেনে যদি তার প্রতিকার না করে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো এটা কোনোভাবেই রোধ করা সম্ভব না। দুদক বলছে, প্রয়োজনে প্রতারণার সঙ্গে জড়িত এজেন্সি সংশ্লিষ্টদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও গ্রেফতারে পদক্ষেপ নেবে তারা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ইন্টারন্যাশনাল গেটওয়ে IGW এর ফান্ডের অর্থ ব্যয়ে গড়মিলের অভিযোগে সালমান এফ রহমান সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছে BTRC। সংস্থাটি বলছে, 568 কোটি টাকা ব্যয়ে অসঙ্গতি পাওয়ায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৈধভাবে আন্তর্জাতিক ফোন কল আদান প্রদানে শৃঙ্খলা আনা ও রাজস্ব ফাঁকি রোধে 2015 সালে BTRCর অনুমোদনে 7টি IGW প্রতিষ্ঠান নিয়ে চালু হয় IOF। 7 প্রতিষ্ঠান হলো ইউনিক ইনফোওয়ে, ডিজিকন টেলিকমিউনিকেশনস, রুটস কমিউনিকেশনস, গ্লোবাল ভয়েস, মির টেলিকম, বাংলা ট্র্যাক ও নভো টেলিকম। এর মধ্যে সালমান এফ রহমানের প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েস। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক কলের একটি অংশ থেকে প্রাপ্ত 4% অর্থ মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড MDS নামে তহবিলে জমা করতে হয়। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত IGW খাত সংশ্লিষ্ট মার্কেট ডেভেলপমেন্ট এক্সপেন্সের নামে ফান্ডে জমা হয় 631 কোটি টাকা। BTRC বলছে, এই ফান্ড থেকে এরই মধ্যে 625,83,52,456 টাকা খরচ হয়েছে। এই টাকার অন্তত 95% বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড নামের অ্যাকাউন্টে ঢুকেছে। অথচ বেক্সিমকো কম্পিউটার্স নামে কোনো IGW লাইসেন্স নেই। এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা BTRC মনে করছে, এই বিপুল অর্থ ব্যয়ের স্বচ্ছতা নেই। এরই পরিপ্রেক্ষিতে অনিয়মের অনুসন্ধান এবং মামলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। IGW একটা ফোরাম ছিল, ওদের যে অ্যাকাউন্টটা ছিল, ওই অ্যাকাউন্ট যখন আমরা হিসাব দিতে বললাম যে অ্যাকাউন্টটা আসলে কি কাজে ব্যবহার করা হয়েছে, তখন দেখলাম ওই অ্যাকাউন্ট থেকে যেসব জায়গায় টাকা পয়সা গেছে সব হয়তো টেলিকমের জন্য ব্যয় হয় নাই। এই জন্য আমরা দুদককে লিখেছি অনুসন্ধানের জন্য এবং এটার ব্যাপারে একটা কেস করারও সিদ্ধান্ত নিয়ে 568 কোটি টাকা গড়মিলের অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের 73, 74 ও 76 ধারা এবং পেনাল কোডের 420 এবং 406 ধারায় রাজধানীর গুলশান থানায় বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয়। এজাহারে বলা হয়, IGW অপারেটর্স ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করা সহ প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতে জড়িত ছিল। এ বিষয়ে IGW অপারেটরদের সংগঠন IOF এর সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরবে সংগঠনটি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। অস্তিত্বহীন মাদ্রাসার নামে দেয়া হয়েছে অর্থ বরাদ্দ। পারিবারিক কবরস্থানকে সামাজিক দেখিয়েও তুলে নেওয়া হয়েছে টাকা। আবেদন না করেও বরাদ্দের তালিকায় নাম উঠেছে অনেক প্রতিষ্ঠানের।
আবার একই ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের অর্থ তুলেছেন। ময়মনসিংহ জেলা পরিষদ থেকে 2024-25 অর্থ বছরের রাজস্ব বাজেটের ঐচ্ছিক কার্যাবলীর আওতায় নেয়া প্রকল্পে অনিয়মের এমন অভিযোগের সত্যতা মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ জেলা পরিষদে 2024-25 অর্থ বছরে রাজস্ব বাজেটের জনস্বাস্থ্য উপখাতে 47টি প্রকল্পে 86,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নেই নেওয়া হয় 35 লাখ টাকা ব্যয়ে 17টি প্রকল্প, যার বেশিরভাগ কওমি মাদ্রাসার উন্নয়ন এবং বাস্তবায়ন প্রকল্প কমিটির হাতে। একটি ইউনিয়নে জেলা পরিষদ থেকে এত বরাদ্দ কিভাবে গেল এ নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে ভাবখালী ইউনিয়নে সময় সংবাদ। বরাদ্দপত্রের 45 নম্বরে থাকা জামিয়া হাজরা মহিলা মাদ্রাসা নামে বরাদ্দ হয়েছে 2 লাখ টাকা। তবে পরিচালক জানালেন তিনি কোনো বরাদ্দের জন্য আবেদনই করেননি। জামিয়া হাজরা মহিলা মাদ্রাসা নামে এখনো পর্যন্ত কোনো টাকা পাইনি। তার কথার সূত্র ধরে চুরখাই বাজারের পাশে একই নামে আরেকটি মাদ্রাসা খুঁজে পাওয়া যায়। মাদ্রাসার দেয়ালে রং দিয়ে জামিয়া হাজরা কওমি মহিলা মাদ্রাসা লেখা থাকলেও ছাদের উপরে নতুন করে একটি বোর্ড সাটানো হয়েছে, যেখানে কওমি শব্দ বাদ দিয়ে লেখা হয়েছে। অস্তিত্বহীন মাদ্রাসায় কয়েকদিন আগে এই সাইনবোর্ড সাঁটিয়ে টাকা তুলে নেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষিপ্ত হন মাদ্রাসাটির পরিচালক নজরুল ইসলাম। তিনি আবার বরাদ্দপত্রে থাকা 44 নম্বরের জামিয়া হাজি শমসের আলী মহিলা মাদ্রাসা নামেও 2 লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। ভবনে এক নাম এবং সাইনবোর্ডে আরেক নাম। দুনিয়ার মাদ্রাসা সবগুলা কওমি, এটা আপনি কি আপনি জানেন না? দেখে মূর্খের মতো প্রশ্ন করছেন। এক ইউনিয়নে 2 নাম 10 নামে হওয়া কোনো এটা কোনো আইনে বা কোনো রেজুলেশনে বা কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে কোনো এটা বাধা ভিত্তিক আছে? অনুসন্ধানে এমন আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান পাওয়া গেছে যাদের কেউ আবেদন না করলেও তাদের নামে বরাদ্দ হয়ে গেছে। অভিযোগ উঠেছে জালিয়াতির মাধ্যমে বরাদ্দ নেয়ার পেছনে ভূমিকা রেখেছেন স্থানীয় আইনুল হক নামে এক ব্যক্তি। তিনি নিজেই 2টি মাদ্রাসা ও একটি কবরস্থানের নামে 7 লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। আইনুল ভাই জানাইছে খরচ টস দিয়া আপনার 90,000 টাকা পাবেন। আইনুল ভাই আমাদের অজান্তে তিনি দরখাস্ত করছিলেন, 1/3 অংশ হয়তো আমরা পাবো না আর কি, বাকিটা আমরা পাইবো আর কি। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে একাই ভুয়া প্রকল্প বাগিয়ে নিয়েছেন আইনুল হক। সব অভিযোগ অস্বীকার করলেও সময় সংবাদের প্রতিবেদককে ম্যানেজ করতে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করেন আইনুল হক। 3টা বরাদ্দই একাই পাই, এই সম্পর্কে আপনাদেরকে কি বলবো, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। অনিয়ম নজরে আনলে খতিয়ে দেখার কথা বললেও কারো যোগ সাজসে বরাদ্দ দেওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের। এটার সাথে তো আমি সিইও হিসেবে একাই না, এটির সাথে তো প্রশাসক আছে। তখন দেখা যায় যে এর বেশিরভাগই ডিস্ট্রিবিউশন হয় প্রশাসক কর্তৃক। সংশ্লিষ্ট যারা এই সহকারী প্রকৌশলী বা অফিস সহকারী, আমিও যদি মনে করি যে আমি জ্ঞাতসারে এটার সাথে জড়িত, আমারও অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। এরই মধ্যে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা পরিষদের প্রশাসক বরাবর অভিযোগ করেছে একাধিক প্রতিষ্ঠান। মাদ্রাসার নামে বরাদ্দের এমন নয়ছয়কে অত্যন্ত নিন্দনীয় বলছেন সচেতন নাগরিকরা। তাদের চাওয়া এমন অনিয়মের পেছনে যারাই জড়িত তাদেরকে যেন আনা হয় দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে শুল্ক ইস্যুতে বেঁকে বসতে পারে মার্কিন প্রশাসন, এমন আশঙ্কা ব্যবসায়ীদের। এই অবস্থায় 2 দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সরকারি ক্রয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। সরকার তো একটা সমঝোতায় তো এসেছেন, যেটার কারণে 37 থেকে এটা 20-এ এটা নামিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে আমরা ওদের কিছু কমিটমেন্ট করলাম, এই কমিটমেন্টগুলো যদি আমরা খুব কুইকলি এক্সিকিউট করি। বাণিজ্য ঘাটতি কমানোর শর্তে বাংলাদেশি পণ্য রপ্তানিতে আরোপ করা বাড়তি 37% শুল্ক কমিয়ে গেল 1 আগস্টে 20% করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং থেকে 25টি বিমান কেনার আগ্রহ দেখিয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, গম, সয়াবিন ও তুলা আমদানির বাড়ানোর লক্ষ্যও ঠিক করেছে বাংলাদেশ। তবে আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন, চাপ বাড়াতে পারে রপ্তানিকারকদের ওপর, এমন আশঙ্কা করছেন উদ্যোক্তারা। ইউএসকে বোঝা ভেরি টাফ। আমরা যদি কোনো দেরি করে ফেলি তখন হয়তো বা আমাদের পিছু উঠে পড়ে লাগবে না, 20% না, এটাকে আরো একটু বেশি করে করতে হবে। এই জন্য আমরা সরকারের কাছে বলছি, আমরাও কাজ করে যাচ্ছি, যে কমিটমেন্টগুলো করেছি এগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারি।
ব্যবসায়ীদের এমন শঙ্কা দূর করতে সরকারকে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে যেটা দ্রুততার সাথে দেখানো যায় সেটা হলো গভর্নমেন্টের প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকার যেগুলো প্রকিউরমেন্ট করে সেসব প্রকিউরমেন্টগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি করলো। প্রতিযোগিতামূলক বাজার থেকে সরে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে প্রয়োজনে নতুন নীতি কৌশল সাজানোর পরামর্শ তাদের। ব্যক্তিখাত যেটা আমদানি করবে সেখানে তার যদি লস দিয়ে আমদানি করতে তাহলে সে উৎসাহিত হবে না। ব্যক্তিখাতেরটাকে যদি প্রণোদিত করতে চায় ট্রেড ডাইভার্সন করে অন্য দেশ থেকে না কিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার জন্য প্রণোদিত করা, তাহলে সেটা করতে গেলে ব্যক্তিখাতকেও কিছুটা সুযোগ সুবিধা সেখানে দিতে হবে। চলতি মাসেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশে খাদ্যপণ্যের উৎপাদন মূল্য যৌক্তিক নয় এবং বিপণন ব্যবস্থা ত্রুটিযুক্ত বলে মন্তব্য করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের নতুন সভাপতি AHM শফিকুজ্জামান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অনিয়মের বিরুদ্ধে ও ভোক্তার সুবিধা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়ার ব্যাপারে এখন থেকে ক্যাব আরও বেশি কাজ করবে। জেলা ও উপজেলাতেও সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। খাদ্যপণ্য ছাড়াও স্বাস্থ্য, পর্যটন, টেলিকম সহ বিভিন্ন খাতের ভোক্তা অধিকার নিয়েও কাজ করার কথা জানান তিনি। 18 কোটি মানুষের জন্য কাজ করা, তখন এরকম নভেম্বরের 15 তারিখের মধ্যে আমরা 8টা ডিভিশনে আমি প্রোগ্রাম করব। সেখানে ডিভিশনের প্রোগ্রামগুলো হবে। এর পরবর্তীতে আমরা আরও প্রান্তিক পর্যায়ে যাব, কারণ সেন্ট্রাল থেকে তো সব কিছু করা যায় না। আমাদের বিভাগীয় কমিটিগুলো যদি স্ট্রং করতে পারি, তারা জেলাগুলোকে তারা দেখভাল করবে। জেলা কমিটিগুলোকে স্ট্রং করতে পারলে আমাদের উপজেলাগুলোকেও অ্যাক্টিভ করতে পারবে। ক্যাবে অ্যাজ এ কনজিউমার্সদের রাইটস হিসেবে যখন আমি কাজ করব, সেখানে এটার ব্যাপ্তি শুধু ওই বাজারে আলুর দাম আর ওই মরিচের দাম শুধু এটিই নয়, এর বাইরেও অনেক কিছু কাজ করার আছে। উজানের ঢলে রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে প্রায় 30 মিটার অংশ। অন্যদিকে শেরপুরে মহারশী নদীতে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাহাড়ি ঢলে মৃত্যু হলো 2 জনের। উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়। ঢেউয়ের তোড়ে ভাঙনের মুখে সেতুরক্ষা বাঁধের একাংশ সহ বিভিন্ন স্থাপনা। রংপুরের গঙ্গাচড়া মহিপুরে সেতুরক্ষা ব্লকের নিচ থেকে সরে গেছে মাটি। এতে 70 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে সেতু, লালমনিরহাট রংপুর সংযোগ সড়ক সহ কয়েকটি গ্রাম। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমাদের এখানে 20 কে 20 সম্পত্তি আমরা সব ধ্বংস হয়ে গেছে। খেত খালা সমস্ত রূপে নষ্ট হয়ে যাওয়ার সম্ভব না, ঝুঁকিপূর্ণ পড়ে গেছে। মাথাটা ভাঙছে, এখনো আছে, এখনো রক্ষা করা সম্ভব। এটা তো এলজিটির আন্ডারে হয়েছে কাজ। এটা যদি উদ্যোগ নেয় তাহলে এখনো সম্ভব আটকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক সরকার, করলে হয়তো বা আমরা এই তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষা পাবো। এই অবস্থায় ঢাকা থেকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলজিইডির কারিগরি দল। ড্রাই সিজনে কাজগুলা বেশি ত্বরান্বিত হয়, যেহেতু এখন ফ্লাড সিজন। আমি মনে করি যে এই ফ্লাড সিজনে যদি কাজ করার সুযোগ থাকে এটা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার সকালে বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট। তবে হ্রদের পানি বাড়লে আবারও জলকপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জলাশয়ের নগরী ঢাকা এখন কংক্রিটের জঞ্জাল। অবৈধ দখলদারদের দৌরাত্ম্য আর রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে গেছে অনেক খাল। দিনের পর দিন লড়াই করে যেগুলো টিকে আছে সেগুলো এখন অস্তিত্ব সংকটে। বিশেষজ্ঞরা বলছেন, খাল উদ্ধারে সিটি কর্পোরেশনের যে অল্প কিছু কাজ তা লোক দেখানো। মঞ্জুর রহমানের ছবিতে ওয়ালিউল সাকিবের রিপোর্ট। গেল 23 এপ্রিল মোহাম্মদপুরের হাইক্কার খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওই সময় একটি দোতলা ভবন পুরোপুরি, একটি ভবনের আংশিক ও বেশ কয়েকটি টিনের ঘর ভেঙে দেওয়া হয়। তবে অভিযানের প্রায় 6 মাস পরেও শুরু হয়নি খননের কাজ। এখনো সেভাবেই পড়ে আছে খালের ভরাটকৃত মাটি।
ঢাকা দক্ষিণের ধোলাইখাল কেবল নামেই রয়ে গেছে। ব্যস্ত সড়ক, দুই পারের দোকানপাট আর বাড়িঘর দেখে বোঝার উপায় নেই 3 দশক আগেও এখানে চলেছে নৌকা। ঐতিহ্যবাহী এই খালটির অবশিষ্ট এখন সিএমবি বক্স কালভার্ট। আমি 2 বছর আগে নৌকাতে পার করছি, 5 বছর আগে, এখন তো আরো পারাবার নাই। দক্ষিণের আরেক খাল জিরানি টিকে আছে ঠিকই, তবে প্রায় নিষ্প্রাণ হয়ে। কোথাও কোথাও প্রবাহ থাকলেও আবর্জনার চাপে বেশিরভাগ জায়গাতেই পানি আবদ্ধ। নামমাত্র ময়লা পরিষ্কার হয়, কিছু পলিথিন পরিষ্কার হয়। উত্তর সিটির আগারগাঁওয়ে যে খালটি কোনো মতে টিকে আছে সেটির অবস্থাও বেহাল। স্থানীয়দের কাছে বিএনপি বাজার খাল নামে পরিচিত এই খালটি মূলত কল্যাণপুর খালেরই অংশ। কল্যাণপুরের দিকে কিছুটা প্রশস্ত থাকলেও তা সংকুচিত হয়ে অর্ধেকে নেমেছে পলি জমে। যেভাবে ভরাট হচ্ছে খাল, তার তুলনায় উদ্ধার আর রক্ষণাবেক্ষণ একেবারেই অপ্রতুল। এভাবে চলতে থাকলে অচিরেই হয়তো ঢাকা পরিণত হবে খালশূন্য নগরে। বসবাসের অযোগ্য এই নগরী আর কতটা অযোগ্য হলে টনক নড়বে সংশ্লিষ্টদের, তার উত্তর নেই কারো কাছেই। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার RDRCর 23 থেকে 24 সালের তথ্য অনুযায়ী ঢাকায় খাল আছে মোট 64টি। তাদের হিসেবে সাম্প্রতিক সময়ে দখল ও রক্ষণাবেক্ষণের অভাবে ঢাকার জলাশয়ের অন্তত প্রায় 120 কিলোমিটার জলপথ হারিয়ে গেছে। 2 সিটি কর্পোরেশনের হিসেবে ঢাকায় খাল আছে 46টি, তবে বাস্তবে এর বেশিরভাগের অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাঝখানে প্রজেক্টের যে কিছু কম্পোনেন্ট আমরা দেখেছি আসলে বাস্তবায়ন করা খুব জটিল। সেই প্রেক্ষিতে আমরা ডিপিবি সংশোধন করে যেগুলো বাস্তবায়নযোগ্য আমরা সেগুলো হাতে নিয়েছি। আমাদের 3টা খাল অলরেডি উদ্ধারের জন্য আমাদের প্রজেক্ট পাস হয়েছে। সাংবাদিক কলোনি, 22টিকে এবং এভিয়েশন খাল। আমরা এটাকে প্রোটেকশন ওয়ার্ক এবং ফুটপাথ সহ করে দেবো, ভবিষ্যতে কেউ এনক্রোচমেন্টটা বা দখলটা করতে না পারে। সঠিক তদারকির অভাবও দেখছেন নগর পরিকল্পনাবিদ। যে গত 5 বছর আগে আমাদের এত কিলোমিটার খাল ছিল, এখন এই বছরে এত কিলোমিটার নতুন খাল উদ্ধার করেছি এবং কতটুকু বেড়েছে, এই ধরনের কোনো পরিসংখ্যান কেউ দিতে পারে না। প্রকল্প কেন্দ্রিক জটিলতা থেকেও বেরিয়ে আসার তাগিদ বিশেষজ্ঞদের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ইতালি ও অস্ট্রিয়ার মধ্যে শেষ প্রাচীর ভেঙে যুক্ত হলো আন্ডারগ্রাউন্ড টানেল। 55 কিলোমিটার দীর্ঘ ব্রেনাস বেস টানেল হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রেল টানেল। এটি 2032 সালে চালু হবে, যা ইউরোপের উত্তর দক্ষিণকে হাই স্পিড রেল লাইনে যুক্ত করবে। প্রকল্পটির লক্ষ্য মালবাহী ট্রাকের চাপ সড়ক থেকে কমিয়ে আনা এবং সীমান্ত বাণিজ্য আরও গতিশীল করা। স্থানীয় সময় বৃহস্পতিবার শেষ প্রাচীর ভেঙে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো অস্ট্রিয়া ও ইতালির মধ্যবর্তী টানেল। ব্রেনার বেস টানেলকে বলা হচ্ছে বিশ্বের দীর্ঘতম আন্ডারগ্রাউন্ড রেল সংযোগ। এটি ইউরোপীয় ইউনিয়নের একটি বৃহৎ প্রকল্প, যার উদ্দেশ্য মালবাহী পরিবহনকে ট্রাক থেকে রেলে সরিয়ে আনা। এতে দূষণ কমবে আর সীমান্ত বাণিজ্যে আসবে নতুন মাত্রা। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টোকার। মেলোনি একে সমগ্র ইউরোপের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করেছেন। টানেলটি নির্মাণে খরচ করা হয়েছিল 6 বিলিয়ন ইউরো, কিন্তু ব্যয় দাঁড়িয়েছে 8.5 বিলিয়নে। সময়সূচিও পিছিয়েছে 16 বছর, ফলে এটি চালু হবে 2032 সালে। তবে প্রকল্প সম্পন্ন হলে ইতালির ফোর্তেজা থেকে অস্ট্রিয়ার ইন্সব্রুক পৌঁছাতে সময় লাগবে মাত্র 25 মিনিট, যেখানে আগে লাগতো 80 মিনিট। 55 কিলোমিটার দীর্ঘ এই টানেল বিদ্যমান সংযোগের সঙ্গে যুক্ত হয়ে প্রসারিত হবে 64 কিলোমিটার পর্যন্ত। বর্তমানে প্রতি বছর ব্রেনার পাস দিয়ে 25 লাখ ট্রাক, 1,40 লাখ যানবাহন ও 5 কোটি টনের বেশি পণ্য যাতায়াত করে। এতে আলপাইন অঞ্চলের পরিবেশ ও স্থানীয় জনপদ চাপের মুখে থাকে। নতুন টানেল চালু হলে সড়ক যানজট ও দূষণ উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী 25 বছরের মধ্যে অস্ট্রেলিয়ার প্রকৃতি আর মানুষের জীবনকে বড় বিপদের মুখে ফেলবে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলীয় এলাকার বসতি নিশ্চিহ্ন হতে পারে। একই সাথে হুমকির মুখে পড়তে পারে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফের জীববৈচিত্র্য। SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। 2050 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ার উপকূলে বসবাসকারী প্রায় 15 লাখ মানুষের জীবন ঝুঁকিতে পড়তে যাচ্ছে। দেশটির জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে যে এ সময়ে বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, খরা ও দাবানলের মতো বিপর্যয় আরও ঘন ঘন ঘটতে পারে।
অস্ট্রেলিয়ার 87% মানুষ উপকূল থেকে 50 কিলোমিটারের মধ্যে বসবাস করে। সমুদ্রের পানি বাড়লে এসব এলাকার ছোট বড় অনেক শহর তলিয়ে যাবে। পাশাপাশি তাপমাত্রা বাড়তে থাকলে দেশ জুড়ে মরুকরণও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন মন্ত্রী ক্রিস বোয়েন বলেছেন, অস্ট্রেলীয়রা এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব টের পাচ্ছেন। দেশটি 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণায়নে পৌঁছে গেছে। এতে সিডনিতে তাপজনিত মৃত্যু 400 গুণ এবং মেলবোর্নে প্রায় 3 গুণ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের মরুভূমি ঘেরা ডারউইন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়লে পানির সংকট, স্বাস্থ্য ঝুঁকি, অবকাঠামোগত ক্ষতি আর প্রকৃতির উপর মারাত্মক চাপ তৈরি হবে। পাশাপাশি সমুদ্র উষ্ণ হলে হুমকির মুখে পড়বে গ্রেট ব্যারিয়ার রিফের জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন, উষ্ণতা না কমাতে পারলে অস্ট্রেলিয়ার অসংখ্য ছোট দ্বীপও সমুদ্রে তলিয়ে যাবে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ সুপার 4-এর মিশন। সপ্তাহখানেকের কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ। অন্যদিকে অনুশীলন না করলেও সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দুবাই থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো? শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী। এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটা ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন মোস্তাফিজ। কাটার মাস্টারকে নিয়ে অবশ্য চিন্তা নেই পেস বোলিং কোচের। তাকে অত বেশি শেখানোর কিছু নেই, সে অভিজ্ঞ। ওর সাথে কাজ করাটা উপভোগ করি। ও একজন ভালো নেতাও। শেষ 3 মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। 4 দেখায় 2 দলের জয় সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে দুর্বলতাও। সেটাই কাজে লাগাতে চাচ্ছেন দলটার ব্যাটিং কোচ। আমরা বাংলাদেশের সঙ্গে গত 3-4 মাসেই 4-5টা ম্যাচ খেলেছি। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন 22 বছরের স্পিনার। বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম, যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সুপার 4-এ এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্য। বিশেষ করে বোলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে। কয়েক ঘন্টার ব্যবধানে বন্ধু এখন শত্রু। শ্রীলঙ্কার জয়ের জন্য সবাই বুক বাঁধার পরে এখন সেই শ্রীলঙ্কাই বাংলাদেশ দলের প্রতিপক্ষ। সুপার 4-এ এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তা করতে পারবে কিনা, বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে, সেটা আসলে বলাই বাহুল্য। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।